ঘরের মাঠে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ঘিরে আবেগে ভাসছে আর্জেন্টাইনরা। সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত কোচ স্কালোনি বিশ্বকাপ বাছাই আলাদা ম্যাচে মাঠে নামছে জার্মানি ও স্পেন। প্রেসবক্স সহকারী রহমানের 2.5 বছরের বেতন বকেয়া রেখেছে বাফুফে। অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য টাকা চাওয়ায় নিষেধাজ্ঞার শিকার নির্বিকার ফেডারেশন। এনসিএল টি-20 সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্টে অংশ নিল 4 দল। 1600 মিটার রানিংয়ে নজর কেড়েছেন খালেদ আকবররা। এবং বিসিবি নির্বাচনে আগ্রহ নেই আলী আসগর লবির। তামিম ইকবালের অংশগ্রহণকে দেখছেন ইতিবাচক হিসেবে। প্রথমবারের মতো পরিচালক পদে লড়বেন নান্নু। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ফুটবল প্রসঙ্গ। ঘরের মাঠে লিওনেল মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ঘিরে আবেগে ভাসছে আর্জেন্টাইনরা। সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান হেড কোচ লিওনেল স্কালোনিও। সমর্থকরা অপেক্ষায় ভেনেজুয়েলার বিপক্ষে আলবি সেলেস্তেদের ম্যাচের সাক্ষী হতে। বুয়েনোস এইরেসের স্তাদিও মনুমেন্টালে কাল ভোর 5:30টায় শুরু হবে ম্যাচ। সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে থেমে গেলেন লিওনেল স্কালোনি। অজান্তেই চোখের কোণে জল। প্রশ্নটা মেসিকে নিয়ে, যে মেসি শুধু একজন ফুটবলার নন, আর্জেন্টাইনদের কাছে ফুটবল খেলারই সমার্থক, খুদে জাদুকর। কিন্তু সব গল্পেরই তো একটা শেষ আছে। মেসিও দেশের মাটিতে ঐতিহ্যবাহী আকাশি নীল জার্সিতে শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন। সমর্থক তো বটেই, কোচের জন্য এ এক আবেগঘন মুহূর্ত। দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটার খুব একটা গুরুত্ব নেই আর্জেন্টিনার কাছে। তারপরও এই ম্যাচটার গুরুত্ব বহু গুণে বেড়ে গেছে শুধু মেসি খেলছেন বলেই। স্তাদিও মনুমেন্টালে খেলা দেখার জন্য সমর্থকরা অধীর অপেক্ষায়। কোচের জন্য ম্যাচটা হতে যাচ্ছে স্পেশাল। মেসিও বলেছে ম্যাচটা আবেগ ঘন এবং বিশেষ হতে চলছে। এটা ঘরের মাঠে তার বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ। আমাদের এটা উপভোগ করতে হবে। আমি তাকে কোচিং করাতে পেরে আনন্দিত। আশা করছি যারা স্টেডিয়ামে যাবেন তারা ম্যাচটি উপভোগ করবেন। আমি মেসির সঙ্গে খেলেছি এবং তাকে সতীর্থ হিসেবে পেয়ে কেবল বলটা দিতে পেরেছি। আমার কাছে সেটা অসাধারণ কিছু ছিল। তার সঙ্গে বিশ্বকাপে থাকা এবং তার জন্য ট্রফি জয় অনেক আবেগের বিষয় ছিল। আশা করছি কাল একটা সুন্দর আবেগঘন ম্যাচ হবে। অনুশীলনেও সতীর্থদের মধ্যমণি মেসি। তার টিমমেটরাও চাইবে বিশেষ এই ম্যাচটাতে মেসিকে জয় উপহার দিতে। অনুশীলনে পুরো দলকেই বেশ সিরিয়াস দেখা গেছে। ভেনেজুয়েলার জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। জয় তুলে নিলে সুযোগ থাকবে বিশ্বকাপে কোয়ালিফাই করার। তাই প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না মেসিদের কোচ। ওরা সহজ প্রতিপক্ষ না। বাতিস্তার অধীনে ওরা খুব ভালো করছে। এটা তাদের জন্য ঐতিহাসিক কিছু হতে পারে। তাই আমরা ম্যাচটাকে গুরুত্ব দিয়ে দেখছি। এটা একটা কঠিন ম্যাচ হবে। বাছাই পর্বে দু দলের শেষ ম্যাচ ড্র হয়েছিল 1-1 গোলে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আরেক ম্যাচে কাল ভোরে চিলির বিপক্ষে লড়বে ব্রাজিল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভোর 6:30টায়। গত জুনে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে অনেকটা নির্ভর ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে 16 ম্যাচ শেষে 25 পয়েন্ট নিয়ে 3-এ আছে সেলেসাওরা। চিলি ও বলিভিয়ার বিপক্ষে বাছাইয়ের শেষ 2 ম্যাচেও জয় চান কার্লো অ্যানচেলোত্তি। এই 2 ম্যাচের দলে নেইমারের থাকার কথা থাকলেও শেষ সময় তাকে রাখেননি কোচ অ্যানচেলোত্তি। রাখা হয়নি ভিনিসিয়াস, রদ্রিগো, এডার মিলিতাওকে। ইনজুরির কারণে খেলা হবে না ম্যাথিয়াস কুইনা ও আলেক্সান্দ্রোর। একাদশে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। নিজেদের প্রমাণের অপেক্ষায় এস্তাভো, জোয়াও পেদ্রো ও ডগলাস সান্তোস। চিলির বিপক্ষে 2 দলের সবশেষ দেখা হয়েছিল গত বছর 10 অক্টোবর। বাছাই সে ম্যাচে ব্রাজিলের কাছে 2-1 গোলে হেরেছিল চিলি। 2 দলের শেষ 5 দেখার সবকটিতেই জিতেছে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ের আরও খবর। রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে ইউরোপের 2 পাওয়ার হাউস জার্মানি ও স্পেন। রাত 1:45টায় ডাইমানশাফটদের প্রতিপক্ষ স্লোভাকিয়া। একই সময়ে স্পেনের প্রতিপক্ষ বুলগেরিয়া।
উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে পর্তুগালের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হতাশ করে জার্মানি। ফ্রান্সের কাছে হেরে চতুর্থ হয়ে শেষ হয় তাদের যাত্রা। সে ব্যর্থতা বিশ্বকাপ বাছাই ভুলে স্লোভাকিয়ার বিপক্ষে জয়ে ফেরার লক্ষ্য ডায়মানশাফটের। এ ম্যাচে অভিষেকের অপেক্ষায় ৩ নতুন মুখ ফিনডেহম্যান, কলিন্স ও পল নেবেল। গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টস, স্টেগেন, লেরয় সানে, নিকো স্টলটারবেকরা। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে জশুয়া কিমিককে। এদিকে গত জুনে ইউএফএ নেশনস লিগে দুর্দান্ত পারফর্ম করেও ফাইনালে পর্তুগালের কাছে হেরে শিরোপা হারায় স্পেন। সে ক্ষত ভুলে বিশ্বকাপ বাছাইয়ে ভালো শুরু করার লক্ষ্য লারোহার। ইনজুরি থেকে ফিরেছেন রদ্রি ও দানি কারভাহাল। বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচে আক্রমণে লামিন ইয়ামালের সঙ্গে লুই দে লা ফুয়েন্তের ভরসা নিকো উইলিয়ামস। এনসিএল টি-20 সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে 4 দল। এবারই প্রথম 1600 মিটার দৌড়ের পরীক্ষা দিয়েছেন এনসিএল বিবেচনায় থাকা ক্রিকেটাররা। ট্র্যাকে নজর কেড়েছেন খালেদ আকবর, রেজাউর রহমান রাজারা। ভোরের আড়মোড়া ভাঙতেই রাজধানীর জাতীয় স্টেডিয়ামে হাজির এক ঝাঁক ক্রিকেটার। এ যেন তরুণ আর প্রবীণ ক্রিকেটারদের মিলন মেলা। রয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার, আছেন বয়সভিত্তিক দলের খেলোয়াড়রাও। উদ্দেশ্য এনসিএল টি-20তে নিজেদের ফিটনেসের পরীক্ষা দেয়া। প্রথম দিনের টেস্টে অংশ নিয়েছেন 4 দলের ক্রিকেটাররা। জাতীয় দলের ট্রেনার নাথান ক্যালির গাইডলাইনে এবারই প্রথম এনসিএল এর ফিটনেস টেস্টে 1600 মিটার দৌড়েছেন তাইজুল, খালেদ, জাকিররা। প্রথমেই ফিটনেসের পরীক্ষা দিয়েছেন ঢাকা মেট্রোর ক্রিকেটাররা। তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ট্র্যাকে ছুটেছেন আরাফাত সানি, শামসুররাও। ফিটনেসে নিজেদের প্রমাণ করেছেন মোহাম্মদ মিঠুনও। ঢাকা মেট্রোর পর ট্র্যাকে আসেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। এদিন ফিটনেস পরীক্ষা দিয়েছেন তাইজুল ইসলামও। সাদা পোশাকে পরীক্ষিত এই ক্রিকেটার টি-20 ফরম্যাটেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফিটনেস টেস্টে রংপুর ডিভিশনে চমক দেখিয়েছেন আকবর আলী। মাত্র 6 মিনিট 20 সেকেন্ডেই দৌড় শেষ করেন তিনি। ছিলেন আরেক পরিচিত মুখ মুকিদুল ইসলাম মুগ্ধ। সবশেষ দল হিসেবে ফিটনেস পরীক্ষা দিয়েছেন সিলেট বিভাগের ক্রিকেটাররা, যেখানে সবার নজর কেড়েছেন খালেদ আহমেদ। মাত্র 6 মিনিটেই 1600 মিটার শেষ করেছেন তিনি। এছাড়া ট্র্যাকে রেজাউর রহমান রাজার সময় লেগেছে 6 মিনিট 9 সেকেন্ড। এই টেস্টে নির্ধারিত স্কোরের ভিত্তিতে 15 জনের চূড়ান্ত স্কোয়াড ঠিক করবে নির্বাচকরা। শুক্রবার সকালে হবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 1 যুগ পর আজ অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি পদের নির্বাচন, যেখানে সভাপতি পদের জন্য লড়বেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। 11 পদের মধ্যে 10 পদে 1 জন করে প্রার্থী মনোনীত হওয়ায় শুধু সভাপতি পদেই হবে নির্বাচন। সশরীরে এবং অনলাইন 2 পদ্ধতিতে ভোট দিতে পারবেন ভোটাররা, যা চলবে বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবারে নির্বাচনে মোট ভোটার সংখ্যা 215। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ নেই সাবেক সভাপতি আলী আসগর লবির। তবে নির্বাচনে তামিম ইকবালের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। নির্বাচিত হলে ক্রিকেটের উন্নয়নে তামিম অবদান রাখবেন বলেও বিশ্বাস সাবেক প্রেসিডেন্টের। খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। সামনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। পরিচালক পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়েই চলছে বিশ্লেষণ, জল্পনা কল্পনা। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আলোচনায় ভালোভাবেই ছিল সাবেক সভাপতি আলী আসগর লবির নাম। 2001 থেকে 2006 পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন লবি। অবশেষে বিসিবি নির্বাচন নিয়ে ভাঙলেন নীরবতা। নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিসিবি ইলেকশনে প্রার্থী হচ্ছেন না তিনি। আমার পরে অনেক প্রেশার ছিল, কিন্তু আমি বলে দিয়েছি যে আমি হতে পারবো না, আমি 2 জায়গায় করতে পারবো না, কারণ এখানে ডুবরে আমার সময় দিলে আমি ওখানে যে নির্বাচন করতে পারবো না। আমি সেজন্য যাইনি ওখানে। কিন্তু আমি তামিমকে বলেছি, তামিমের সাথে আমার রোজই কথা হয়, কালকেও কথা হয়েছে। আমাদের সরকার থেকে নাকি বুলবুলকে চেষ্টা করতেছে করার জন্যে।
তো এখন এখানে তো যদি এখানেও তো পলিটিক্স ঢুকে যাচ্ছে, এই পলিটিক্সের মধ্যে গেলে হবে না। আমি কিন্তু যখনই বিসিবিতে এসে প্রথম কথা বলেছিলাম যে দেশ নো পলিটিক্স, আই ডোন্ট ওয়ান্ট এনি ইনভলভমেন্ট। আবার এই মডেল আমি শুনতে চাই না। 22 গজের পাট চুকিয়ে সংগঠকের ভূমিকায় নামতে যাচ্ছেন তামিম ইকবাল। ভোট যুদ্ধে জয়ী হয়ে বিসিবি বসের চেয়ারে বসবেন সাবেক ওপেনার। অনেকেই দেখছেন সেই স্বপ্ন। তামিমকে নিয়ে উচ্চাশা আলী আসগার লবিরও। নির্বাচনে জয়ী হয়ে সভাপতি হলে দেশের ক্রিকেটে তামিম বড় অবদান রাখবেন বলেও বিশ্বাস সাবেক বিসিবি প্রেসিডেন্টের। তামিম খুব ভালো ছেলে, একজন খুব নামকরা ক্রিকেটার এবং বংশও ভালো, সব দিক থেকে ভালো এবং পড়াশোনা জানা ছেলে। ও যদি প্রেসিডেন্ট হয়, ওকে যদি ঠিকমতো করে আমরা চালিয়ে দিতে পারি, ও পারবে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে, যেখানে কাউন্সিলরদের ভোটে 23 জন নির্বাচিত এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 2 জন পরিচালক মনোনীত হবেন। 25 পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হয়ে থাকেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খেলার সময় আরও থাকছে। চীনের পর মরক্কো ও তুরস্কের সঙ্গে ক্রীড়া সম্পর্ক দৃঢ় হচ্ছে বাংলাদেশের। নারী ফুটবলারদের জন্য সুযোগ সুবিধা ও কোচিং ফ্যাসিলিটিস পাওয়ার আশা বাফুফের। দ্রুতই আসবে এই সিদ্ধান্ত। আসন্ন বিসিবি নির্বাচনে প্রথমবারের মতো পরিচালক পদে লড়তে চান মিনহাজুল আবেদিন নান্নু। সাবেক অধিনায়ক কোটায় নির্বাচনের মাঠে নামার পরিকল্পনা করছেন তিনি। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেটকে এগিয়ে নিতে চান সাবেক প্রধান নির্বাচক। এদিকে বিসিবি নির্বাচনে সি ক্যাটাগরিতে মাত্র একজন পরিচালক পদ থাকা নিয়ে অসন্তোষ জানিয়েছেন নান্নু। জমে উঠেছে বিসিবির আসন্ন নির্বাচনের লড়াই। একের পর এক চমক দেখিয়ে নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। সম্প্রতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা স্পষ্টভাবেই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ জানান। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান সাবেক অধিনায়ক। ফরমার ক্যাপ্টেনদের একটা বার আছে ক্যাটাগরি সি, তো এই জায়গাটায় এখনও জানি না কতটুকু কী হবে। তারপর চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি। আশা করছি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব। ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের আপনি জানেন যে গত 3-4 দশক তো সব কিছুই জানি, কোথায় কী হচ্ছে না হচ্ছে, কীভাবে আগানো দরকার। তো আশা করছি যে এক্সপিরিয়েন্সটা আছে অবশ্যই এটা কাজে লাগবে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরাসরি 2 জন মনোনীত হয়ে আসেন। বাকি 23টি পরিচালক পদে 3 ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হন, যেখানে এ এবং বি ক্যাটাগরিতে 22 পদ। আর সাবেক ক্রিকেটার, ক্রীড়া প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 1 জন পরিচালক নির্বাচিত হন জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। সবচেয়ে আশ্চর্য, যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট বেশি ওখানে নির্বাচিত হয় মাত্র 1 জন। এটা হলো সি ক্যাটাগরি। আমাদের প্রাক্তন খেলোয়াড়রা আছে, ফর্মার ক্যাপ্টেনরা আছে, এবং এখানে এই বারটা থাকা উচিত হয় না যেখানে ফর্মার ক্যাপ্টেন ইলেকশন করতে পারে। তো এই যে আমি এটা মনে করি যে কনস্টিটিউশনে এটা অবশ্যই এটা চেঞ্জ আসা উচিত ছিল। যেটা এজিএমের একটা জিনিস ছিল, এটা আমরা দেখছি আগামী এজিএমে উঠাই দেবে, এই আশ্বাসেই কিন্তু চলছে। তো সুতরাং গতবার এজিএমের পরে, ইলেকশনের পরে আর কিন্তু এজিএম হয় না, ইজিএমও হয় না। তো সুতরাং এটা নিয়ে কোনো আলোচনা হয় না, যেহেতু এবারও জানি না কি হবে, কনস্টিটিউশন তো চেঞ্জ হচ্ছে কিনা, কোনো কিছুই আমাদের কাছে পরিষ্কার না। এদিকে বিসিবি নির্বাচনে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন তামিম ইকবাল খানও। ক্লাবের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক দলপতি। নির্বাচিত হয়ে বোর্ডে আসলে তামিমকে সহযোগিতা করার আশ্বাস নান্নুর। তামিম ইলেকশন করছে এটা আমি শুনেছি, এটা তো অবশ্যই যে কোনো কারের এটা নিজস্ব মতামত এবং নিজস্ব সিদ্ধান্ত, এবার অবশ্যই ওয়েলকাম জানাবো, কারণ একটা ফর্মার ক্যাপ্টেন, ফর্মার লিজেন্ড ক্রিকেটার বাংলাদেশে, অবশ্যই এটা ওয়েলকাম হবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 2.5 বছর ধরে প্রেস বক্স সহকারী আব্দুর রহমানের পারিশ্রমিকের টাকা বকেয়া রেখেছে ফুটবল ফেডারেশন। মাত্র 1000 টাকা থেকে যা এখন লাখ টাকার কাছাকাছি। অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য বারবার টাকা চেয়েও খালি হাতে ফিরতে হয়েছে। এক পর্যায়ে তার ফেডারেশনের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বাফুফের হিসাব বিভাগ। এমনকি সহযোগিতা করেননি সাধারণ সম্পাদকও। বিষয়টি জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া দেননি ইমরান হোসেন তুষার। 5টা বাতি চলে খাওয়ান দরকার, খাওয়ানো যে মেন, এই খাওয়ানোর জন্য কত কষ্ট আমি নিজে বুঝি। ফেডারেশনে বিল চাইলে খালি ঘুরে মায়াটা হারাইছি এক করে খাওয়ানোর জন্য। খাওয়ান ঠিক করে খাওয়াতে পারি নাই। ভালো জিনিস দিয়ে খাইবো, একটা ভাত একটা খাবার দিয়ে খাইবো ভালো, এটা পারি নাই।
সন্তানহারা পিতার এই আকুতির কোনো জবাব কি আছে ফুটবল ফেডারেশনের? এর মূল্য কি দিয়ে পরিশোধ করবে বাফুফে? সব পাওনা একবারে পরিশোধ করলেও তো আর ফিরে আসবে না ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে পৃথিবী থেকে বিদায় নেয়া রহমানের সন্তান। আবারও জীবনের কঠিন পরিস্থিতির সম্মুখীন বাফুফের এই প্রেস বক্স সহকারী। গুরুতর অসুস্থ হয়ে সন্তান ভর্তি নোয়াখালী শিশু হাসপাতালে। এবারও ফেডারেশনের কাছে পারিশ্রমিকের পাওনা টাকা চেয়েও পাননি তিনি। তার বিলটা দেন, আমার বাচ্চার অসুস্থ, হঠাৎ করে হয়ে গেছে গা। আমি অনেকবার অ্যাকাউন্টে গিয়েছি, চাই যাবো স্যার আমার আগের বিলগুলো পাবো না। বলো আমার দেখি করতে অনেকবার খাটালো। এই করতে আমি দেখি চেক করে কম্পিউটার সমস্যা, কম্পিউটার নষ্ট, ঠিক করে ইয়া করুক, অনেক কিছু করে। প্রেস বক্সে সহকারী কাজ করে ম্যাচ প্রতি 800 থেকে 1000 টাকা পান রহমান। ফেডারেশনের সঙ্গে হওয়া চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ আছে তা পরিশোধ করতে হবে 1 সপ্তাহের মাঝে, অথচ 1 মাস 2 মাস করে পার হয়েছে 2.5 বছর। 1000 টাকা থেকে রহমানের পাওনা পৌঁছে গেছে লাখ টাকার কাছে। 80-90 এরকম 1 লাখ মতো বিল পাবো, কোনো বাকিগুলো তো বিল হারায় লেগেছে। এই বিলগুলো বিচারা পাই না, ফটোকপি চাইছে দিচ্ছি, অনেক বিল আসলো মানে পাইতেছি না। যেটি বিলটা আমার যেটি ফটোকপি করি নাই তো আমার ইচ্ছে কই তো পাবে করতে অনেক পারিয়ে গেল গা। বাফুফের মিডিয়া ম্যানেজারের স্বাক্ষর করা একটি বিল নিয়ে সম্প্রতি হিসাব বিভাগে গিয়েছিলেন রহমান। সঙ্গে ছিল অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ সহ আরও কিছু বকেয়া। বারবার অর্থ দাবি করায় এবার ফেডারেশনেই তার ঢোকার পথ বন্ধ করে দিয়েছে হিসাব বিভাগ। অ্যাকাউন্টে গেছি, গিয়ে আমি টাকা চাইলাম কেন, একজন স্টাফ দিয়ে কি লম্বা ঢুকতে দিবে না, তখন আমি আয়া বসছি অ্যাকাউন্টে। আমি গেছি, আমি তো টাকা স্যার আমার বিলের কী অবস্থা, ডানলে কি অপারেট হয়ে গেলো, চাকরি চাপের খুঁজে স্যার আমি বিলে অনেক আগে নির্বাচন আগে বিল পাই, স্যার আপনি একটু দেখেন। ঠিক আছে, আর অফিসে দেওয়া হয় না। অভিযোগ আছে রহমানের পাওনা টাকা পরিশোধে গাফিলতি আছে সাধারণ সম্পাদকের। এই বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া দেননি ইমরান হোসেন তোষার। খাবারের অভাবে প্রিয় সন্তানকে চোখের সামনে তিলে তিলে নিঃশেষ হতে দেখেছেন রহমান, অথচ ফুটবল ফেডারেশনের কাছে তার যথেষ্ট পাওনা ছিল সেই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। দৈনিক মাত্র 1000 টাকা পারিশ্রমিকে কাজ করা রহমানের পাওনা জমতে জমতে স্পর্শ করেছে লাখ টাকার ঘর, অথচ বাফুফের উঁচু দালানে বসা বড় কর্তাদের লক্ষ লক্ষ টাকার বেতন কিন্তু হয় নিয়মিতই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। চীনের পর মরক্কো ও তুরস্কের সঙ্গে ক্রীড়া সম্পর্ক দৃঢ় হচ্ছে বাংলাদেশের। এই দু দেশের সঙ্গে চুক্তি হলে নারী ফুটবলারদের জন্য আধুনিক অনুশীলন সুবিধা, কোচিং ফ্যাসিলিটিস ও একাধিক প্রীতি ম্যাচ নিশ্চিতের আশা করছে বাফুফে। চলছে আলোচনা, দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। চীনের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের পর এবার ক্রীড়া সম্পর্ক আরও মজবুত হয়েছে বাংলাদেশের। তারই ধারাবাহিকতায় আগামী 20 সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দল চীনের লিজিয়াংয়ে অংশ নেবে আমন্ত্রণমূলক একটি আসরে। একই সময় চীনের মিনজু বিশ্ববিদ্যালয় ঢাকায় আসবে প্রীতি ম্যাচ খেলতে। গত 1 সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বাফুফের সভাপতির সৌজন্য সাক্ষাতের পর বিষয়টি চূড়ান্ত করে ফেডারেশন। শুধু বয়স ভিত্তিক নয়, জাতীয় দলের জন্যও নাকি সুযোগ বরাদ্দ থাকবে চীনের পক্ষ থেকে। চীনের পর মরক্কো ও তুরস্কের সঙ্গেও ইতিবাচক আলোচনা হয়েছে ফেডারেশনের। নারী দলের জন্য আধুনিক সুযোগ সুবিধা, কোচিং ফ্যাসিলিটিস, সেখানে গিয়ে অনুশীলনের সুযোগ সহ আরো বেশ কিছু সুবিধা পাওয়ার আশা করছে বাফুফে। নিয়মিতভাবে কিভাবে ন্যাশনাল টিম, এজ ভিত্তিক টিমের ট্রেনিং ক্যাম্প বলেন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বলেন, কোচিং স্টাফ অ্যাসিস্ট্যান্স বলেন, তাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ বলেন, কীভাবে করা যায়, এটা নিয়ে ডেফিনেটলি আগামীতে কাজ হবে ইনশাল্লাহ। টার্কির সাথে যোগাযোগ করেছি ইন জেনারেল ওমেন ফুটবল ডেভেলপমেন্টে কাজ করা যায় কি না যায়, ইউথ টিমের সাথে কীভাবে কাজ করা যায়, ইউথ মেন্স টিম। মরক্কোর সাথে যোগাযোগ করেছি, বেশ কিছু দেশের সাথে আমাদের একটি বায়োল্যাটারাল টাইস হবে, ইন পার্টিকুলার আমাদের টিমগুলির ডেভেলপমেন্টের জন্য। শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এশিয়ান কাপের প্রস্তুতিতেও গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। মার্চে মূল পর্ব শুরুর অন্তত 2 সপ্তাহ আগে অস্ট্রেলিয়ায় যাবে আফিদারা। সেখানকার স্থানীয় ক্লাবের সঙ্গে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। ওখানে থাকা অবস্থায় আমরা আইদার অস্ট্রেলিয়ার কোনো স্টেট টিম
অথবা অস্ট্রেলিয়ার যেখানে থাকবো সেখানকার টপ নোচ কোনো ক্লাব কিংবা ওশেনিয়ায় কোনো নেইবারিং ন্যাশনাল টিম কিংবা ন্যাশনাল টিমের অন্য নিউজিল্যান্ড বলেন আর ওশেনিয়ায় যে টিমগুলি আছে তাদের সাথে কি দুটো প্র্যাকটিস ম্যাচ করা যায় নাকি এই ব্যাপারে কিন্তু আমাদের ওমেন উইং থেকে অলরেডি যোগাযোগ করা হয়েছে। গ্রুপ পর্বে চীন, উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো প্রতিপক্ষ থাকায় প্রস্তুতির কোনো কমতি রাখতে চায় না ফেডারেশন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ফুটবলার ডিয়েগো জটা ও তার ভাই আন্দ্রে সিলভাকে সম্মান জানালো পর্তুগাল ফুটবল ফেডারেশন। সেলেগাও ট্রেনিং সেন্টারে এদিন এই দুজনের জার্সি নম্বর সম্বলিত ভাস্কর্য উন্মোচন করা হয়। জাতীয় দলের খেলোয়াড়রা সহ উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে পর্তুগালের প্রধানমন্ত্রীও। সব ঠিকঠাক থাকলে নেশনস লিগের এই শিরোপা নিয়ে আরও একবার উদযাপনে মাততে পারত পর্তুগাল। তবে নেশনস লিগ জয়ের পরেই সেলেকাও শিবিরে সবকিছু লন্ডভন্ড। একটা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ডিয়েগো জটা, সাথে ছিলেন তারই সহোদর আন্দ্রে সিলভাও। সে শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ফুটবল বিশ্ব। দুর্ঘটনার পরে প্রথমবারের মতো একত্রিত হলো পর্তুগাল জাতীয় ফুটবল দল। সেখানেই প্রয়াত জতাকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানালো পর্তুগাল ফুটবল ফেডারেশন। উপস্থিত ছিলেন দেশটার প্রধানমন্ত্রী নিজেই। জাতীয় দলের ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন ফুটবলারের স্ত্রী ও পরিবার। জাতীয় দলের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক, অ্যাওয়ার্ড আর ডিপ্লোমা। জতা ও তার ভাইয়ের স্মরণে সেখানে উন্মোচিত করা হয়েছে ভাস্কর্য। জাতীয় দলের নিয়ম মেনেই প্রয়াত জতার 21 নম্বর জার্সি তুলে দিতে হতো অন্য কাউকে। এক্ষেত্রে বেছে নেওয়া হলো জতারই কাছের বন্ধু রুবেন নেভেসকে। জতার স্মৃতি বহন করতে নিজে থেকেই নাম্বারটা চেয়ে নিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বিশ্বকাপ বাছাইয়ে 6 তারিখ আর্মেনিয়া আর 10 সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে দুটো আলাদা ম্যাচে অংশ নেবে সেলেকাও শিবির। সাব্বির মিথুন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঘরের মাঠে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ঘিরে আবেগে ভাসছে আর্জেন্টাইনরা। সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত কোচ স্কালোনি। বিশ্বকাপ বাছাই আলাদা ম্যাচে মাঠে নামছে জার্মানি ও স্পেন। ফেডারেশনে বিল খেলে খালি ঘুরে মায়াটা হারাইছি একটা খাওয়ানোর জন্য। প্রেসবক্স সহকারী রহমানের 2.5 বছরের বেতন বকেয়া রেখেছে বাফুফে। অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য টাকা চাওয়ায় নিষেধাজ্ঞার শিকার নির্বিকার ফেডারেশন। এবং এনসিএল টি20 সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্টে অংশ নিল 4 দল। 1600 মিটার রানিংয়ে নজর কেড়েছেন খালেদ আকবররা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।